শুরুতেই বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ থেকে 15 তারিখ পর্যন্ত মিজোরাম, মণিপুর, আসাম, পশ্চিমবঙ্গ এবং বিহার সফর করবেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বৈরবী সাইরাং রেললাইনের উদ্বোধনকে মিজোরামের জন্য এক ঐতিহাসিক মাইল ফলক হিসেবে বর্ণনা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জ্ঞান ভারত মিশন দেশের সংস্কৃতি, সাহিত্য এবং চেতনার কণ্ঠস্বর। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই ইউপিআই পেমেন্টের সীমা 10 লক্ষ টাকা পর্যন্ত বাড়ানোর কথা ঘোষণা করেছে। নেপালের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশকে নেতৃত্ব দেবেন। এদিকে ভারত নেপালে নবগঠিত অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে। ভারত রাষ্ট্রসংঘ সাধারণ সভায় প্যালেস্তাইনে শান্তিপূর্ণ স্থিতাবস্থা এবং দ্বিরাষ্ট্র সমাধান চালু করা নিয়ে নিউ ইয়র্ক ঘোষণাপত্রের পক্ষে ভোট দিয়েছে। হংকং ওপেন ব্যাডমিন্টনে ভারতের লক্ষ্য সেন পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ থেকে 15 তারিখ পর্যন্ত মিজোরাম, মণিপুর, আসাম, পশ্চিমবঙ্গ এবং বিহার সফর করবেন। মিজোরাম সফরকালে শ্রী মোদী 9,000 কোটি টাকার অধিক মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। বৈরবী সাইরাংয়ের মধ্যে নতুন রেললাইনের সূচনা করবেন তিনি। এর ফলে ইতিহাসে প্রথমবার মিজোরামের রাজধানী আইজল ভারতীয় রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবে। প্রায় 8,000 কোটি টাকা ব্যয়ে 51 কিলোমিটারের বেশি দীর্ঘ এই রেলপথটি তৈরি করা হয়েছে। উল্লেখ্য, গুয়াহাটি, আগরতলা এবং ইটানগরের পর আইজল হল দেশের চতুর্থ উত্তর পূর্বাঞ্চল রাজধানী শহর, যার সঙ্গে রেল যোগাযোগ স্থাপিত হচ্ছে। এর ফলে অর্থনৈতিক, বাণিজ্যিক এবং পর্যটনের বিকাশ ঘটবে। এছাড়াও প্রধানমন্ত্রী সাইরাং, দিল্লি রাজধানী এক্সপ্রেস এবং সাইরাং থেকে কলকাতা এবং গুয়াহাটির মধ্যে চলাচলকারী মোট 3টি ট্রেনের উদ্বোধন করবেন। শ্রী মোদী আজই যাবেন মণিপুর। সেখানে তাঁর 8,500 কোটি টাকার বেশি অর্থমূল্যের একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা। অসম সফরে গুয়াহাটিতে আয়োজিত ডক্টর ভূপেন হাজারিকার জন্মশতবর্ষের অনুষ্ঠানে যোগ দেবেন শ্রী মোদী। এক জনসভাতেও তিনি ভাষণ দেবেন। সেখান থেকে পরিকাঠামো ও শিল্পোন্নয়ন ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। সফরের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গ আসবেন। কলকাতায় কম্বাইন্ড কমান্ডার্সদের ষোড়শ সম্মেলনের সূচনা করবেন তিনি। এছাড়াও বিহার সফরে পূর্ণিয়া বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন ছাড়াও জাতীয় মাখানা বোর্ড এবং পূর্ণিয়া শহরে প্রায় 36,000 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করবেন শ্রী মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মণিপুর পৌঁছাচ্ছেন। তিনি চুড়াচাঁদপুর জেলা ও ইম্ফলে শরণার্থীদের সঙ্গে কথা বলবেন। দু জায়গাতেই তাঁর জনসভায় ভাষণ দেওয়ার কথা। শ্রী মোদী এদিন 8,000 কোটি টাকা বিনিয়োগে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। রাজ্যের মুখ্য সচিব ডক্টর পুনিত কুমার গোয়েল সাংবাদিকদের জানিয়েছেন, চুড়াচাঁদপুর জেলায় প্রধানমন্ত্রী শরণার্থীদের সঙ্গে কথা বলার পর 7,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। সেখানে তাঁর জনসভার কর্মসূচি রয়েছে। পরে তিনি ইম্ফলের কাংলায় শরণার্থীদের সঙ্গে দেখা করার পর জাতীয় সড়ক প্রকল্প, দক্ষতা উন্নয়ন কর্মসূচি, পরিকাঠামো উন্নয়ন, নতুন স্কুল নির্মাণ, মহিলাদের বাজার নির্মাণ, তথ্য প্রযুক্তি ক্ষেত্রের সেচ তৈরি সহ একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এছাড়া নতুন দিল্লি ও কলকাতায় নতুন মণিপুর ভবনেরও তিনি শিলান্যাস করবেন। তাঁর সফর ঘিরে গোটা মণিপুরেই নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বৈরবী সাইরাং রেললাইনের উদ্বোধনকে মিজোরামের জন্য এক ঐতিহাসিক মাইল ফলক হিসেবে বর্ণনা করেছেন। আইজল থেকে 20 কিলোমিটার দূরে সাইরাং রেল স্টেশনে সাংবাদিকদের কাছে শ্রী বৈষ্ণব এই প্রকল্পের জটিলতাগুলির ওপর আলোকপাত করেন। নতুন এই রেলপথে 45টি টানেল এবং 55টি রেল সেতু রয়েছে। মন্ত্রী বলেন, এই রেল লাইন মিজোরামবাসীর জীবনে এক রূপান্তর নিয়ে আসবে। এছাড়াও সাইরাং থেকে কলকাতা পর্যন্ত সপ্তাহে 3 দিন একটি নতুন ট্রেন যাতায়াত করবে। আগামীকালই পণ্যবাহী ট্রেন সাইরাং পৌঁছাবে। এর ফলে মিজোরামের ফল ও অন্যান্য কৃষিজ পণ্য দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাবে। मिजोरम में सभी का जो सपना था वो सपना पूरा होगा। प्रधानमंत्री जी 3 ट्रेन को इनॉग्रेट करेंगे और इससे लोगों का आने जाने का बहुत बड़ी एक सुविधा मिलेगी। सामान को लाने की सुविधा कर सके तो मिजोरम के लिए गुड्स ट्रेन की भी व्यवस्था चालू होगी, जिससे कि सीमेंट है, स्टील है, घर के उपयोग होने वाले सामान है, वो सब आराम से ट्रेन में सस्ते से आ सके, क्योंकि बाय रोड लाने में महंगा पड़ता है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জ্ঞান ভারতম মিশন ভারতের সংস্কৃতি, সাহিত্য এবং চেতনার কণ্ঠস্বর হয়ে উঠতে চলেছে। আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে জ্ঞান ভারতমের উপর আন্তর্জাতিক সম্মেলনের ভাষণে শ্রী মোদী বলেন, ভারতে বিশ্বের বৃহত্তম প্রায় 1 কোটি পাণ্ডুলিপি সংগ্রহ রয়েছে। ইতিহাস জুড়ে কোটি কোটি পাণ্ডুলিপি ধ্বংস করা হয়েছে, কিন্তু যেগুলি এখনও রয়ে গেছে তা দেখায় যে পূর্বপুরুষেরা জ্ঞান, বিজ্ঞান এবং শিক্ষার প্রতি কতটা নিবেদিত প্রাণ ছিলেন। তিনি আরও বলেন যে ভারত নিজেই একটি জীবন্ত স্রোত, যা তার ধারণা, আদর্শ এবং মূল্যবোধ নিয়ে গঠিত।
ज्ञान भारतम मिशन भारत के संस्कृति, साहित्य और चेतना का उद्घोष बनने जा रहा है। हजारों पीढ़ियों का चिंतन मनन, भारत के महान ऋषियों, आचार्यों और विद्वानों का बोध और शोध, हमारी ज्ञान परंपराएं, हमारी वैज्ञानिक धरोहरें, ज्ञान भारतम मिशन के जरिए हम उन्हें डिजिटाइज करने जा रहे हैं। मैं इस मिशन के लिए सभी देशवासियों को बधाई देता हूं। শ্রী মোদী পাণ্ডুলিপি ডিজিটাইজেশন, সংরক্ষণ এবং জনসাধারণের সার্বিক অংশগ্রহণের একটি ডিজিটাল প্ল্যাটফর্ম জ্ঞান ভারতম পোর্টালেরও সূচনা করেছেন। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই ইউপিআই পেমেন্টের সীমা অনেকটাই বাড়ানোর কথা ঘোষণা করেছে। এনপিসিআই এর পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যক্তি থেকে ব্যবসায়ী বা পার্সন টু মার্চেন্টের সীমারেখা আগামী 15 সেপ্টেম্বর থেকে বেড়ে হচ্ছে একদিনে সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত। তবে নির্দিষ্ট কয়েকটি ক্ষেত্রের মধ্যে সীমাবদ্ধ থাকবে। যদিও ব্যক্তি থেকে ব্যক্তি বা পার্সন টু পার্সন লেনদেনের ক্ষেত্রে ইউপিআই পেমেন্টের দৈনিক সীমা 1 লক্ষ টাকা পর্যন্তই অপরিবর্তিত থাকছে। এনপিসিআই জানিয়েছে, ডিজিটাল পেমেন্টকে আরও সহজ করে তোলার জন্য এই ব্যবস্থা চালু করা হচ্ছে। ৫৬তম জিএসটি কাউন্সিলের বৈঠকের পর পণ্য ও পরিষেবা কর কাঠামোয় বড়সড় পরিবর্তনের ঘোষণা করা হয়েছে। অর্থনীতিবিদ সুমন দাস আকাশবাণীকে বলেন, এই সরলীকরণের ফলে দেশের সাধারণ ও মধ্যবিত্ত মানুষ উপকৃত হবেন। নিম্ন মধ্যবিত্ত মানুষ, তাদের ক্ষেত্রে স্বাস্থ্য বীমা, জীবন বীমা সহ জিএসটি 0 হয়েছে, আমাদের অনেকটাই উপকার হয়েছে। আরো অন্যান্য ক্ষেত্রে জীবনদায়ী বেশ কিছু ওষুধ, যেমন ক্যান্সার সহ আরো কিছু ওষুধের উপরে 0% জিএসটি, এটা খুবই ভালো। হয়তো ইকোনমিক্যালি সরকারের ঘরে ট্যাক্সটা কম যাবে, ট্যাক্সটা কম গেলে তার তো একটা এফেক্ট নিশ্চয়ই হবে, তো সেটা ভবিষ্যতে জানা যাবে যে ওটা কতটা খারাপ এফেক্ট করছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেলে এআইআর নিউজ কলকাতাতে। নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী বিচারপতি সুশীলা কার্কি অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশকে নেতৃত্ব দেবেন। কাঠমান্ডুতে রাষ্ট্রপতি ভবনে গতরাতে রাষ্ট্রপতি রামচন্দ্র পৌদেল শ্রীমতী কার্কিকে পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করান। সামাজিক মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা এবং তার প্রেক্ষিতে জেন জির বিক্ষোভ আন্দোলনে উত্তপ্ত নেপাল গত কয়েকদিনে হিংসাত্মক আন্দোলনের সম্মুখীন হয়েছে। তীব্র বিরোধিতার মুখে পড়ে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন। রাষ্ট্রপতি ভবন শীতল নিবাসে 3 দিন ধরে একটানা আলোচনা এবং আনুষ্ঠানিক বৈঠকের পর সুশীলা কার্কিকে অন্তর্বর্তী সরকারের প্রধান নির্বাচন করা হয়। দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসেবেও শ্রীমতী কার্কি তাঁর কর্মনিষ্ঠার জন্য প্রশংসিত হয়েছিলেন। ভারত রাষ্ট্রসংঘ সাধারণ সভায় প্যালেস্তাইনের শান্তিপূর্ণ স্থিতাবস্থা এবং দ্বিরাষ্ট্র সমাধান চালু করা নিয়ে নিউ ইয়র্ক ঘোষণাপত্রের পক্ষে ভোট দিয়েছে। গতকাল ফ্রান্স এই প্রস্তাব পেশ করলে পক্ষে ভোট দেয় 142টি দেশ, বিপক্ষে 10 এবং ভোটদানে বিরত ছিল 12টি দেশ। যারা ভোট দেয়নি তাদের মধ্যে রয়েছে আর্জেন্টিনা, হাঙ্গেরি, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এই ঘোষণাপত্রে নেতারা গাজায় যুদ্ধ অবসানের লক্ষ্যে এবং ইসরায়েল ও প্যালেস্তাইনের মধ্যে সৃষ্ট দ্বন্দ্ব প্রশমনে মিলিত উদ্যোগ গ্রহণের পক্ষে সহমত হয়েছেন। রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের ওপর উচ্চ শুল্ক আরোপের সিদ্ধান্ত নতুন দিল্লির সঙ্গে সম্পর্কের অবনতি ঘটিয়েছে বলে স্বীকার করলেন মার্কিন রাষ্ট্রপতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি ট্রাম্প বলেছেন যে ভারতের ওপর 50% শুল্ক আরোপ করা সহজ কাজ ছিল না, তবে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এটি একটি বড় পদক্ষেপ। উল্লেখ্য, ভারতের রাষ্ট্রপতি ট্রাম্পের মনোনীত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গৌর মার্কিন সেনেটের অনুমোদনের শুনানিতে নতুন দিল্লিকে কৌশলগত অংশীদার বলে অভিহিত করেছেন এবং প্রতিরক্ষা ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন। সুসংগত মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পাদনের অঙ্গ হিসেবে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল গতকাল নতুন দিল্লিতে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য ও অর্থ নিরাপত্তা কমিশনের মারোস সোকোভিচের সঙ্গে কৃষি ও খাদ্য সংক্রান্ত ইউরোপীয় ইউনিয়ন কমিশনার ক্রিস্টোফ হানসেন এবং ইইউ প্রতিনিধি দলের অন্যান্য আধিকারিকদের সঙ্গেও কথা বলেছেন। মায়ানমার সেনাবাহিনীর BS-1 কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কো উ আজ কলকাতায় ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের সদর দপ্তর পরিদর্শন করবেন। 4 সদস্যের প্রতিনিধি দল নিয়ে তিনি পৌঁছান বিজয়দুর্গে। এই সফরকে ঘিরে দুই দেশের সেনার মধ্যে 7ম আর্মি টু আর্মি স্টকসের অংশ হিসেবে একাধিক বৈঠক হয়। হংকং ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের লক্ষ্য সেন পুরুষদের সিঙ্গলসে ও চিরাগ শেট্টি ভারতের পঞ্চদশ উপরাষ্ট্রপতি হিসেবে সিপি রাধাকৃষ্ণন আজ শপথ গ্রহণ করেছেন। রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শ্রী রাধাকৃষ্ণনকে শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং, জেপি নাড্ডা, পীযূষ গোয়েল এবং নীতিন গডকরি সহ অন্যরা।
বীরভূমের নলহাটিতে পাথর খাদানে ধস নেমে কমপক্ষে 6 খাদান শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত আরও 3 শ্রমিক, তাদের রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গেছে, বাহাদুরপুর খাদানে পাথর তোলার জন্য বিস্ফোরণের পর হঠাৎই আলগা হয়ে যাওয়া পাথর নিচের দিকে গড়াতে শুরু করে। সে সময় খাদানের ভেতরে 12 জন শ্রমিক কাজ করছিলেন, সেখানেই চাপা পড়ে যান তারা। পুলিশ ও খাদান শ্রমিকরা মিলে গুরুতর আহত অবস্থায় 3 জনকে উদ্ধার করলেও বাকি শ্রমিকদের এখনও খোঁজ পাওয়া যায়নি, তল্লাশি চলছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া বা এসআইআর এর প্রস্তুতি খতিয়ে দেখতে সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী আগামী 17 সেপ্টেম্বর রাজ্যে আসছেন। সঠিক পদ্ধতি মেনে এবং সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক রেখে কিভাবে সংশোধনের কাজ করা যায় তা পর্যালোচনা করাই এই সফরের উদ্দেশ্য বলে কমিশন সূত্রে জানা গেছে। আগামী 18 এবং 19 সেপ্টেম্বর তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সব জেলার নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, এ রাজ্যে এসআইআর অতি অবশ্যই হবে এবং তাতে অবৈধ অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের চিহ্নিত করা হবে। 2026-এর নির্বাচনে জিতে এসে নতুন বিজেপি সরকার তাদের বিরুদ্ধে যথাযথ আইনসম্মত ব্যবস্থা নেবে। আজ কৃষ্ণনগর রাজবাড়ী এলাকা থেকে পোস্ট অফিস মোড় পর্যন্ত একটি মিছিলে যোগ দেন তিনি। পরে তিনি একটি প্রতিবাদ সভায় বলেন, মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন কারণ তিনি জানেন এসআইআর হলে এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের হার অবশ্যম্ভাবী। আপনারা শরণার্থী আর বাংলাদেশের মুসলমান রোহিঙ্গা অনুপ্রবেশকারী ওরা থাকবে না। প্রথমে এসআইআর থেকে নাম কাটুন, মমতা ওদের তাড়াবে না, ওরা থাক এখানে। এপ্রিলে বিজেপি সরকার যোগীজির কাছ থেকে বুলডোজার আনবো, বুলডোজারের মাথায় তুলবো, ওপারে ফেলবো। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে আজ এক স্কুল ছাত্রকে কুপিয়ে খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, স্টেশনের টিকিট কাউন্টারের সামনে আজ দুপুরে দুদল পড়ুয়ার মধ্যে বচসা বাঁধে, ক্রমে তা হাতাহাতিতে রূপ নেয়। এর মধ্যে একজন ছুরি নিয়ে মনোজিৎ যাদব নামে 17 বছর বয়সী বাগবাজার হাই স্কুলের ছাত্রের ওপর চড়াও হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় মনোজিৎকে প্রথমে সাগর দত্ত এবং পরে বরানগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই সে প্রাণ হারান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল দক্ষিণ অনুপম সিং। তিনি জানান, সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ 3 পড়ুয়াকে আটক করেছে। যাদব যে প্রাইমারি আছে কি মেবি মেট্রোর মধ্যে কোনো ইস্যু নিয়ে তর্কাতর্কি হচ্ছিল। আপাতত আমরা যে দেখতে পাচ্ছি 4টা থেকে 5টা। এখন না, আবি আমাদেরও সিনাক্ত চলছে কে আছে, তারপরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেট সংলগ্ন ঝিল পাড়ে ইংরেজি বিভাগের স্নাতক স্তরে 3য় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পুলিশ আজ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। তবে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। দুর্গাপুর এনআইটির একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, যাদবপুর একটি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, এখানে পরপর পড়ুয়া মৃত্যুর ঘটনা যথেষ্ট চিন্তার কারণ। অত্যন্ত চিন্তার বিষয়। যাদবপুর ইউনিভার্সিটি আমাদের রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের একটি শিক্ষা প্রতিষ্ঠান। সেই শিক্ষা প্রতিষ্ঠানে পরপর এরকম ঘটনা ঘটছে, এটা আমাদের জন্য অত্যন্ত চিন্তার বিষয়। কারণ এর আগেও একটি ছাত্রের মৃতদেহ আমরা পেয়েছিলাম। সেক্ষেত্রে অনেকেই বলা হয়েছিল যে র্যাগিংয়ের জন্য বা র্যাগিং করতে গিয়ে ছেলেটির মৃত্যু হয়েছিল। এখন আবার একটি মেয়ের মৃতদেহ পাশে মদের বোতল পাওয়া গেছে। আনন্দপুর থানা এলাকার গুলশান কলোনিতে গতকাল দুষ্কৃতীদের তাণ্ডবের জেরে পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে। 2 জনকে এন্টালি থানা ও 1 জনকে নারকেলডাঙ্গা থানা এলাকা থেকে ধরা হয়। ধৃতদের কাছ থেকে দেশি বন্দুক এবং বেশ কয়েক রাউন্ড কার্তুজ পাওয়া গেছে। ধৃতদের নাম সাজিদ, নাসিম এবং ছোটকা রাজ। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। সরকারি আবাসনের কোয়ার্টার পেতে হলে রাজ্য সরকারি কর্মীদের এবার থেকে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে। আবাসন দপ্তর ইতিমধ্যেই এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে স্পষ্ট বলা হয়েছে, অফলাইনে আর কোনো আবেদন গ্রহণ করা হবে না। সরকারি কর্মীরা এখন থেকে আবাসন দপ্তরের পোর্টালে আবেদন করতে পারবেন। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় সরকারি কর্মীদের জন্য কোয়ার্টার রয়েছে। এতদিন পর্যন্ত নির্দিষ্ট ফর্ম পূরণ করে অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে অফলাইনে আবেদন জমা দিতে হতো। সম্প্রতি পণ্য পরিষেবা কর ব্যবস্থা সরলীকরণ করা হয়েছে। এই পরিবর্তন আগামী 22 তারিখ থেকে কার্যকর হতে চলেছে। একটি প্রতিবেদন।
জিএসটি হার পরিবর্তনের ঘোষণার পর দেখা গেছে বিলাসবহুল কিছু দ্রব্য এবং তামাকজাত পণ্য ছাড়া বাকি সব জিনিসেই প্রায় জিএসটির হার কমেছে। এর ফলে বাড়বে মানুষের চাহিদা, যার সুপ্রভাব পড়বে দেশের অর্থনীতিতে। তাই এই পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন অর্থনীতিবিদ অধ্যাপক পিনাকি চক্রবর্তী। অর্থনীতিতে পণ্য এবং পরিষেবা যতটা বিস্তৃত তার সমস্ত জায়গাটাতেই এর প্রভাবটা পড়বে, এবং এক্ষেত্রে যেহেতু কম হয়েছে দামটাও কমে যাচ্ছে, চাহিদার দিকের যে প্রভাবগুলো সেগুলো বেশি বেশি করে আসবে, চাহিদাটা বাড়বে এবং মানুষের সুবিধা হবে, এবং মানুষের সামগ্রিকভাবে সুবিধা হওয়ারও অর্থনীতির ক্ষেত্রে কতগুলো ভালো প্রভাব আছে সেইগুলো সব কাজ করবে। কাজেই এটাকে বলতে পারি আমরা যে এটা একটা ভালোর দিক, একে আমাদের স্বাগত জানানোর মতোই একটা ব্যাপার। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। নদিয়ার ভাতজাংলায় আজ প্রেস ইনফরমেশন ব্যুরোর পক্ষ থেকে বার্তালাপ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সূচনা করেন পিআইবির পূর্বাঞ্চল মহানির্দেশক টি.ভি.কে. রেড্ডি। উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক দেবদূত ঘোষ ঠাকুর, কলকাতা পিআইবির অতিরিক্ত মহানির্দেশক জেন নামচু। ডাইরেক্টর জেনারেল টি.ভি.কে. রেড্ডি তার বক্তব্যে পিআইবির নানাবিধ কাজের কথা তুলে ধরে বলেন, বর্তমান সময়ে নানা ধরনের খবর যাচাই করবার জন্য প্রেস ইনফরমেশন ব্যুরোর পিআইবির ফ্যাক্ট চেক একমাত্র নির্ভরযোগ্য ব্যবস্থা। পুজোর আগে ডুয়ার্সে একসঙ্গে বন্ধ হয়ে গিয়েছে 3টি চা বাগান। ডুয়ার্সের বানারহাট ব্লকের অন্তর্গত রেড ব্যাংক চা বাগান, সুরেন্দ্রনগর চা বাগান এবং চামুরচি চা বাগান বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন কয়েক হাজার শ্রমিক। এই 3টি চা বাগান একই মালিকের মালিকানাধীন। অভিযোগ, বিনা নোটিশে গতকাল রাতের অন্ধকারে চা বাগান ছেড়ে পালিয়ে যায় কর্তৃপক্ষ। আজ সকালে বিষয়টি জানাজানি হতে বাগানগুলির ফ্যাক্টরির সামনে জড়ো হয়ে এবং বানারহাট থেকে চালসাগামী জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান শ্রমিকরা। তাদের দাবি, মজুরি বকেয়া রয়েছে। শিকাগোয় বিশ্ব ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক বক্তৃতার স্মরণে সারা দেশের সঙ্গে রাজ্য জুড়ে নরেন্দ্র কাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। রাজ্যের 46টি জায়গায় এই প্রতিযোগিতা হবে। আজ প্রতিযোগিতার দ্বিতীয় দিনে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কলকাতার বিএনআর হাসপাতাল সংলগ্ন শেরশাহ ময়দানে, খড়দার বন্দিপুর সম্মিলনী ময়দান এবং বারাসত শতদল ময়দানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, স্বামী বিবেকানন্দ ভারতের আধ্যাত্মিকতাবাদকে সারা বিশ্বের কাছে তুলে ধরেছিলেন। তাই স্বামীজির শিকাগো বক্তৃতার দিনে এই প্রতিযোগিতা শুরু করা হয়েছে। কলকাতা প্রেস ক্লাবের উদ্যোগে আজ বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের নিয়ে রিপোর্টার্স কাপ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। 11টি দল এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। ফাইনালে বিশ্ব বাংলা সংবাদ 1-0 গোলে সংবাদ প্রতিদিনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। গোল করেছেন দেবজিৎ সাহা। প্রাক্তন ফুটবলার গৌতম সরকার, মানুষ ভট্টাচার্য, কুন্তলা ঘোষ দস্তিদার উপস্থিত ছিলেন। হংকং ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের লক্ষ্য সেন পুরুষদের সিঙ্গলসে ও চিরাগ শেট্টি সাত্বিক সাইরাজ রানকি রেড্ডি জুটি পুরুষদের ডাবলসের সেমিফাইনালে উঠেছেন। আজ কোয়ার্টার ফাইনালে লক্ষ্য দেশেরই আয়ুষ শেট্টিকে 21-16, 17-21, 21-13 গেমে পরাজিত করেছেন। অন্যদিকে পুরুষদের ডাবলসে সাত্বিক চিরাগ জুটি মালয়েশিয়ার জাফ রায় কিং ও জুনাইদি আরিফ জুটিকে 21-14, 20-22, 21-16 গেমে পরাজিত করে শেষ চারে পৌঁছেছেন। দুবাইতে আজ এশিয়া কাপ ক্রিকেটে পাকিস্তান ওমানের মুখোমুখি হয়েছে। শেষ পাওয়া খবরে জানা গেছে পাকিস্তান টসে জিতে ব্যাট করছে। আবুধাবিতে গতকাল পুরুষদের এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশ 7 উইকেটে হংকংকে হারিয়ে দিয়েছে। হংকং প্রথমে ব্যাট করে 7 উইকেটে 143 রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশ 17 ওভার 4 বলে 3 উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। অধিনায়ক লিটন দাস 59 রান করেন। তিনিই ম্যাচের সেরা হয়েছেন। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ পাকিস্তান ওমানের মুখোমুখি হয়েছে। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল এশিয়া কাপ ক্রিকেটের ম্যাচে শ্রীলঙ্কা বাংলাদেশের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8টায়। শ্রীলঙ্কা আগামীকালই এশিয়া কাপ অভিযান শুরু করছে। অন্যদিকে বাংলাদেশ তাদেরই প্রথম ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে জয় পেয়েছে। বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্স আজ দলীপ ট্রফি ক্রিকেটের ফাইনালে দ্বিতীয় দিনের শেষে মধ্যাঞ্চল দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে 235 রানে এগিয়ে আছে। মধ্যাঞ্চল প্রথম ইনিংসে দিনের শেষে 5 উইকেটে 384 রান করেছে। ইয়াস রাঠোর 137 রানে অপরাজিত আছেন। অধিনায়ক রজত পাতিদার 101, দানিশ মালেওয়ার 53 রান করেছেন। দক্ষিণাঞ্চলের হয়ে গুরজ ফনিত সিং 3টি উইকেট নিয়েছেন। উল্লেখ্য, দক্ষিণাঞ্চল প্রথম ইনিংসে 159 রান করেছিল। বাংলা অনূর্ধ্ব 19 আমন্ত্রণী ক্রিকেটের ফাইনালে উঠেছে। আহমেদাবাদে আজ 3 দিনের সেমিফাইনালের শেষ দিনে
বাংলা 32 রানে গোয়াকে হারিয়ে দিয়েছে। ফাইনালে বাংলা গুজরাটের মুখোমুখি হবে। লিভারপুলে অনুষ্ঠিত বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে মীনাক্ষী হুদা সেমিফাইনালে পৌঁছে ভারতকে চতুর্থ পদক নিশ্চিত করেছেন। কোয়ার্টার ফাইনালে মীনাক্ষী 48 কেজি বিভাগে ইংল্যান্ডের অনূর্ধ্ব 19 বিশ্ব চ্যাম্পিয়ন অ্যালিস পামফ্রেকে হারিয়ে দিয়েছেন। অন্যদিকে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে যদুমণি সিং মান্ডেংবাম কোয়ার্টার ফাইনালে পরাজিত হয়ে বিদায় নিয়েছেন। জাপানের টোকিওতে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ আগামীকাল শুরু হচ্ছে। 9 দিনের এই প্রতিযোগিতায় 19 জন ভারতীয় অ্যাথলিট অংশ নেবেন। দুবারের অলিম্পিক পদকজয়ী নীরাজ চোপড়ার দিকে সকলের নজর থাকবে। নীরাজের ইভেন্ট রয়েছে আগামী বুধবার। উল্লেখ্য, টোকিওতে অলিম্পিকে স্বর্ণপদক পেয়ে নীরাজ অনন্য নজির সৃষ্টি করেছিলেন। চীনের হাংঝুতে আগামীকাল মহিলাদের এশিয়া কাপ হকির সুপার 4 পর্বের ম্যাচে ভারত জাপানের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর 2:15। ভারত সুপার 4 পর্বে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে জয় পেয়েছে, চীনের কাছে পরাজিত হয়েছে। ফাইনালে যেতে হলে আগামীকালের ম্যাচ গুরুত্বপূর্ণ ভারতের কাছে। কলকাতা প্রেস ক্লাবের উদ্যোগে আজ বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের নিয়ে রিপোর্টার্স কাপ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। 11টি দল এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। ফাইনালে বিশ্ব বাংলা সংবাদ 1-0 গোলে সংবাদ প্রতিদিনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। গোল করেছেন দেবজিৎ সাহা। প্রাক্তন ফুটবলার গৌতম সরকার, মানস ভট্টাচার্য, কুন্তলা ঘোষ দস্তিদার উপস্থিত ছিলেন। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। ভারতের লক্ষ্য সেন হংকং ওপেন ব্যাডমিন্টনের সেমিফাইনালে উঠেছেন। চিরাগ শেট্টি ও সাত্বিক সাইরাজ রানকিরেড্ডি জুটি পুরুষদের ফাইনালের শেষ চারে পৌঁছেছেন। দুবাইয়ে আজ এশিয়া কাপ ক্রিকেটে পাকিস্তান ওমানের মুখোমুখি হয়েছে। ভারতের মীনাক্ষী হুদা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছেছেন। খেলার খবর শেষ হলো। পরবর্তী খবর রাত 10টায়।